নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কয়েক ঘন্টা আগে নির্মলা সীতারামন যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন সেই বাজেটের আহ, শুধু অর্থনীতি নয়, তার রাজনৈতিক দিকগুলো নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য আছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আমাদের দর্শকের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সবার প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো, আজকের এই বাজেট আপনি কিভাবে এর বিশ্লেষণ করবেন? দেখো, আমি তো এমনিতে কোনো অর্থনীতির লোক নই, রাজনীতির লোক। কিন্তু একটা সুবিধা হয়েছে, এই বাজেটটা পুরোপুরি পলিটিক্যাল বাজেট। এটা কোনো ইকোনমিক বাজেট নয়। ইট ইজ অ্যাবসলিউটলি আ পলিটিক্যাল বাজেট। কেন পলিটিক্যাল বাজেট? হুম, কারণ এখানে প্রথমেই অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে যাবতীয় ঢেলে দিয়ে যত পারা যায় কিভাবে খুশি করা যায় তার চেষ্টা হয়েছে, এবং সেটা কেন করা হয়েছে সবাই আমরা জানি। নতুন করে ব্যাখ্যাও দিতে হবে না। হুম, আর সেটা এমনই বিসদৃশ্য যেটা সারা দেশের পক্ষে খুব মানে লজ্জা মতন বিষয় হতে পারে, বিশেষ করে এমনকি অন্ধ্র এবং বিহারের পক্ষেও হতে পারে। কারণ সারা দেশকে কার্যত বঞ্চিত করে অন্ধ্র এবং বিহারকে কিভাবে তুষ্ট রাখা যায় সেই চেষ্টাটাই প্রতিফলিত হলো এই বাজেটে একেবারে। ঠিক। তো কাজেই ইট ইজ অ্যাবসলিউটলি পলিটিক্যাল বাজেট। হ্যাঁ। এটা ছাড়া মোদী সরকারের টেকা খুব মুশকিল। কারণ অন্ধ্র এবং বিহার যদি, সত্যি কথাই, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি কোনো রকমে আহ, মানে যাকে বলা হয় বিরক্ত হয়ে যান, ক্ষুব্ধ হয়ে যান, তাহলে মোদী পক্ষের অনেকে সিংহাসন ঠাট্টা টিকিয়ে করে রাখা খুব বলছেন এটা মুশকিল। ইউনিয়ন বাজেট নয়, এটা বিহার আর অন্ধ্রপ্রদেশের বাজেট। অ্যাবসলিউটলি। এটা আরেকটা জিনিস প্রমাণিত হলো, যে এই যে মোদি বারবার বলে যাচ্ছেন বা বিজেপি বারবার বলছিল এবং বলার চেষ্টা করছিল, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, ওয়ান ঠিক। ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত, এটা একেবারে ধূলিসাৎ হয়ে গেল। হুম। এখন একেবারে বোঝা যাচ্ছে একেবারেই এটা ওয়ান নেশন তো নয়, এর একই সঙ্গে একাধিক নেশন। হ্যাঁ, বিহার এবং অন্ধ্রপ্রদেশ যেন আলাদা, জাতীয় ইউনিয়ন বাজেট আলাদা, সমস্তই আলাদা। এবং ক্ষমতায় টিকে সবচেয়ে থাকার একটা নির্লজ্জ প্রয়াস দেখা গেল। হ্যাঁ, তা উপায় ছিল না, এটুকু বোঝা যাচ্ছে উপায় ছিল না। হ্যাঁ। তবে হ্যাঁ। এটা তো, দেখো, দুটো দিক আছে। হ্যাঁ। এটা একটা দিক, যেমন এটা হ্যাঁ। আরেকটা দিক হচ্ছে, বঞ্চিত হলো বাংলা। বাংলা কিন্তু ভীষণভাবে বঞ্চিত হলো। যদি হ্যাঁ। হ্যাঁ। আলাদা রাজ্যগুলো, হ্যাঁ, বলুন, আপনি বলুন। যদি আমরা রাজ্যগুলোকে আলাদাভাবে ধরি, আমি কোনো পক্ষপাত না রেখেই বলতে পারি, হুম। আমি যদি সমানভাবে দেখতে চাই, তাহলে কিন্তু বাংলা খুব বঞ্চিত হলো। বাংলার ভাগ্যে বিশেষ কিছুই তো নয়, মানে কিছুই কিছুই জুটলো জোটেনি না, প্রায়। হ্যাঁ। কিছুই রটেনি। এবং যেটা ওরা বলতে চাইছে, বারবার বলতে চাইছে, বিজেপিকে মুখ রক্ষার জন্য বলতে হচ্ছে, হুম। এই কলকাতা অমৃতসর হ্যানা তারা প্রজেক্ট হ্যাঁ। একটা, হ্যাঁ। তার মধ্যে তো বাংলা পড়ে। হ্যাঁ। এই কথাগুলো কোনো বলার তো মানে কি বলবো, এটা চক্ষু লজ্জা। কি বলবে, কিছু তো বলতে হবে। বলার এই তো নেই বিহারে প্রায়। তো, হ্যাঁ, আমি দেখছিলাম। বিহারে ইন্টারন্যাশনাল বিহারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। তো সেটাও বলতে পারে, এই তো বাংলার কত লাভ হবে, কলকাতায় কত সহজে যেতে কত পারবেন, সহজে। বিদেশে বিহার হয়েই চলে যেতে পারবেন, এই ধরনের কথা। এই হ্যাঁ। কথাগুলোর কোনো মূল্য নেই। ঠিক। ভবিষ্যতে বাংলার যারা বিজেপি, তাদের পক্ষে খুব মুশকিল হবে প্রচারে। যেন কি প্রচার করবেন, বাংলাকে তারা কে দিয়েছেন, এটা তো আরো ভীষণ রকম ভাবে চোখের সামনে চলে এলো, যে হ্যাঁ। বাংলাকে কিছু দিতে চাইছে না। এটা কিন্তু খুব মুশকিল হলো ওদের এই পক্ষে প্রসঙ্গে গৌতম, আমি রাজনৈতিক। বিহারের সঙ্গে একটু আগে কথা বলছিলাম আমার বিহারের কয়েকজনের সঙ্গে। হুম। তাতে একটা জিনিস আমি তাদের কাছে পেলাম। তাতে হুম। একটা বিষয় হচ্ছে যে বিহার যেটা চেয়েছিল, বিহারের মানুষ যেটা হুম। আশা করেছিল নীতিশ কুমারের হুম। এইরকম একটা সাপোর্ট দেওয়ার জন্য, যে বিহার হুম। বিশেষ প্যাকেজ পাবে, বিশেষ আর্থিক প্যাকেজ হুম। পাবে। সেখানে হুম। কিন্তু হুম। বিহার কিন্তু খুশি নয়, এই প্যাকেজ পেয়ে বিহার কিন্তু না। বঞ্চিত বলেই মনে করছে। কারণ এটা কানে হুম। অনেকটা যেন নাকের বদলে নরুন পাওয়া হলো। এবং ঠিক হুম। একই ঘটনা, আমি এখনই কথা বলতে পারিনি হুম। অন্ধ্রপ্রদেশের কারোর সঙ্গে। আমার হুম। মনে হয় চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে বা তার স্টেটের জনগণকেও সে তাকে এই একই কথা বলতে হবে। যে সমস্ত ইয়েগুলো পেয়েছে, কিছু আর্থিক সাহায্য, কিছু হুম। রাস্তাঘাট, কিছু ইয়ে, হ্যাঁ, হুম। কিন্তু হুম। বিশেষ আর্থিক প্যাকেজ বলতে তো অনেক কিছু বোঝায়, অনেক কিছু, অনেক বড়। এবং এই বিশেষ হুম। আর্থিক প্যাকেজের দাবিটা একসময় নরেন্দ্র মোদী নিজেই তুলেছিলেন 2014 সালের ভোটের সময়। হুম। তো হুম। সেই জন্যে সেইটা কিন্তু বিহার বঞ্চিত হলো ভীষণভাবে। হুম। বিহারের কিন্তু আমার মনে হয় যে খুশি এখন করার এখন চেষ্টা এটা করা এটা হয়েছে। এটা হয়েছে হ্যাঁ, এটা এটা আর্থিক সমীক্ষাতেই বলা বলা হয়ে গেছিল যে হ্যাঁ। তা বিশেষ হবে না, প্যাকেজ দেওয়া যাবে না, যাবে বিশেষ না। প্যাকেজ দিলে অনেক সমস্যা হবে। হুম। কারণ এমনিকে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেও এই টা উঠেছিল, উঠবে, ভবিষ্যতে উঠবে, যে আমাদের কেন বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে না, এই ধরনের আছে। কাজে ওরা বিশেষ আর্থিক প্যাকেজ না দিয়ে
ভিন্ন পথে ঘুর পথে টাকা পাইয়ে দেওয়ার একটা রাজনীতি হলো। এটা টাকা পাইয়ে দেওয়ার রাজনীতি বলা যেতে পারে। মানে যদিও যদি কাজ হয় তাহলে খুবই ভালো, একটা দেশের পক্ষে ভালো হবে, সেটা আমি বলতে চাইছি না। তা আমার বলতে চাইছি যে যেগুলো মূল ইস্যু ছিল সেইগুলো অ্যাড্রেসড হলো না। মূল ইস্যু যেগুলো ছিল আমরা সেটা দেখতে পেলাম না। তত্ত্ব কথা অনেক হলো, অনেকে তত্ত্বগত ভাবে অনেক কিছু বলবেন, ফিসকাল ডেফিসিট কমে গেল, সব তো বুঝলাম, খাতায় কলমে অনেক কিছু হয়, প্রতিবারই আমরা দেখি। হ্যাঁ, কিন্তু বাজারে গিয়ে খাবারের দামটা তো কমবে না, শস্যের দামটা তো কমছে না, চাকরি তো হচ্ছে না, তার কোনো দিশা কিন্তু এবারে দেখতে পেলাম না। একদমই দেখা কর্মসংস্থান যায়, একদমই কি দেখা করে যায়। দেখবো? কর্মসংস্থান কোথায় হবে? যেখানে বলেছিল বছরে 2 কোটি চাকরি নাকি হবে, এ তো মোদী বলেছিলেন একসময়। বছরে 2 কোটি তো স্বপ্ন, তার কাছাকাছি কেন, মানে তার কত পার্সেন্টেজ হতে পারবে তারও কোনো দিশা পাচ্ছি না। এবং আরেকটা জিনিস কিছু দেখা কিছু গেল গৌতম দা, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে হুম, বিরোধী পক্ষর কংগ্রেসের যে ম্যানিফেস্টো থেকে ও হ্যাঁ, ইন্টার্নশিপেরটা প্রায় টুকে দেওয়া হয়েছে, মানে অনেক যাদের কিছুই না, অনেক কিছুই টোকা হয়েছে। অনেক টুকে দিয়ে দেওয়া অনেক হয়েছে। কিছুই টোকা হয়েছে। হ্যাঁ, অনেক কিছু টোকা হয়েছে, সবই ঠিক আছে, টোকা তো হয়েছে, আমি দেখেওছি। তার মানে সেটা বোঝা টোকা যাচ্ছে হয়েছে নিজেদের কোনো বলা দিশা নেই, নিজেদের কোনো দিশা নেই, যা যেখান থেকে ভালো না। পেয়েছে, হ্যাঁ এখান থেকে হুম। কুড়িয়ে বাড়িয়ে নিয়েছে। It's becoming increasingly clear the BJP government can't seem to do anything without borrowing from the Congress. Today, Finance Minister Nirmala Sitharaman presented the budget, but it felt like she was reading directly from the Congress 2024 Lok Sabha manifesto. Our government will launch a comprehensive scheme for providing internship opportunities in 500 top companies to 1 crore youth in 5 years. हिंदुस्तान के सारे ग्रेजुएट होल्डर, डिप्लोमा होल्डर, उन सबको 1 साल के लिए अप्रेंटिसशिप मिलेगी। 1 लाख रुपए साल का, 8,500 रुपए महीने का, खटाखट 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 उनके बैंक अकाउंट। এটা 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 চেষ্টা হয়েছে কংগ্রেসের ম্যানিফেস্টো থেকে নেওয়া হয়েছে এই কারণেই, যাতে এই সমালোচনাটাকে সামলানো যায়। বলতে পারে যে তোমরাও তো তোমাদের ম্যানিফেস্টোতে এই কথা বলেছিলে, এইটা বলতে পারে। সেটা তো অন্য কথা। তোমাকে কেউ কংগ্রেসের ম্যানিফেস্টো, আরজেডির ম্যানিফেস্টো এইসব দেখার দরকার নেই তোমার। তুমি যদি তোমার নিজের নিজস্ব দিশা কিভাবে, থাকে, তোমার তুমি যদি নিজের কিভাবে একটা চলবে, ভিশন থাকে। কোনো দিকেই কোনো কারণ আছে? কারণ কেন রাজনৈতিক বাজেট হয়েছে এটা বাধ্যতামূলক ভাবে, কারণ সামনেই 3খানা ভোট আছে, 3টে রাজ্যের ভোট আছে। হ্যাঁ, এইটা একটু আশ্চর্য, এটা যদি আপনি ব্যাখ্যা করেন, এবং এখানে দিতে গিয়ে তারা ওই তিনটে রাজ্যকে যে বিশেষ কিছু দিতে পেরেছে বলে মনে হয় না। না, হরিয়ানা, 3টে ঝাড়খণ্ড রাজ্য, এবং মহারাষ্ট্রের মতো বড় রাজ্য। মহারাষ্ট্র, হুম, কিন্তু মহারাষ্ট্র ওই নিজস্ব নিজস্ব ওরা বলেছে ওই লাডলি বেহেনার জায়গায় আরেকটা কি, আহ, লাডলি লা- এ, ভাই ভাই যোজন, আহ, হ্যাঁ, লাডলি ভাইয়া না কি একটা একটা হ্যাঁ একটা লাডলি ভাই। প্রজেক্ট করেছে, তাতে 6,000 টাকা করে পর্যন্ত দেবে বলেছে। ওইটা একটা করবার চেষ্টা করেছে, যাতে এই যে যে চলছে ইম্যালেন্সটা চাকরির ব্যাপারে, কর্মসংস্থানের ব্যাপারে, সেইটাকে যাতে সামাল দেওয়া যায় সেটা চেষ্টা করেছে। সেটা ওদের কিন্তু নিজের ওই মহারাষ্ট্রের নিজের বাজেট থেকেই তারা দিতে পারবে, যেমন নিজস্ব পশ্চিমবঙ্গ নিজস্ব যেমন বাজেট থেকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় দিচ্ছে, হ্যাঁ, কেন্দ্রীয় সেরকম। সাহায্য ছাড়াই। হ্যাঁ, কিন্তু মোদির কাছে, আমি আবার বলছি, মোদির মতন যারা মানুষ হন, যারা নিজের ক্ষমতার দিকে এতই বেশি নিবদ্ধ থাকে তাদের দৃষ্টি, যে সেটার থেকে অন্যদিকে তাদের দৃষ্টি ধাবিত হয় না চট করে। এইটা যে কোনো অটোক্র্যাটিক রুলারের এটা একটা লক্ষণ, পরিষ্কার লক্ষণ। এখনো তো ওনাকে সবাই তো মানে, ওনাকে বাধ্য হয়ে এই অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে দিতে হয়েছে। যেখানে বাধ্য নন সেখানে দেননি, জানেন যে আমার উপায় নেই। আর আরেকটা জিনিস দেখো, যেটা সবচেয়ে বড় কথা, দেবে কোথার থেকে? টাকা তো নেই, মুখে বললে তো হবে না সেইভাবে। এবার অনেক আমাদের বলেছে যে জিএসটি অনেক কালেকশন হয়েছে, অনেক দেশের আর্থিক অবস্থা পঞ্চম ইয়েতে তালিকায় পৌঁছে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সে তো ট্রিলিয়ন কাগজে কলমে তো অর্থনীতি। বহুদিন ধরে কাগজে কলমে আমরা দেখতে পাচ্ছি। এফডিআই কোথায়? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, নিজেই ইনভেস্টমেন্টের কথা নিজেরা বলেছিল, চায়না থেকে ইনভেস্টমেন্ট চাইছিল। চায়নার ইনভেস্টমেন্ট পুরোপুরি বন্ধ আমাদের, কারণ এটা জিও পলিটিক্যাল ইস্যু। গালওয়ানের পর থেকে চায়নার সঙ্গে সম্পর্ক খসে গেছে, যদিও ভেতরে ভেতরে চেষ্টা হচ্ছে সেই ব্যবসাটা বাড়াবার, কিন্তু মূলত চায়নার ব্যবসা তো চলে যাচ্ছে থাইল্যান্ডে, ভিয়েতনামে, মেক্সিকোতে, সমস্ত টাকা চলে যাচ্ছে। এই যে এরপরে কাদের সঙ্গে করবে? আর এবং সবচেয়ে বড় কথা, চায়নার যে টাকাটা চলে যাচ্ছে ওখানে, এবং সেখানে যে চাইনিজ প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে সেগুলো আবার বিক্রি হচ্ছে আমেরিকাতে। ঠিক। তো কাজেই ভারতের তো কোনো লাভ হচ্ছে না কোনো দিক থেকে।
সমস্ত দিক থেকে যদি আমি পররাষ্ট্র নীতিও বলি, সেখানেও একটা ফেলিয়ার আমি দেখতে পাচ্ছি। আবার এখানে যদি বাজেটের কথা বলি, আমি বাজেটেও তেমন কোনো দিশা দেখতে পাচ্ছি না যাতে চাকরিও হবে বা মূল্যবৃদ্ধি কমবে, এরকম কোন রকমে আমার চোখে পড়েনি। গোটাটাই খুব পলিটিক্যালি খুব পাওয়ারফুল, ডেফিনেটলি নিজেদের সরকার রক্ষার জন্য। এর বাইরে আমি আর কিছু বিশেষ দেখতে পেলাম না। तीसरा जिस पर हम बात करना चाहते हैं वो शिक्षा है, और ये सच है कि शिक्षा का बड़े तौर पर गुणवत्ता उसमें कम है। आज बच्चे अपनी क्लास के हिसाब से, आधे से ज्यादा बच्चे अपनी क्लास के हिसाब से, जिस क्लास में वो हैं उस तरह का ना टेक्स्ट पढ़ सकते हैं, ना उस तरह की मैथ कर सकते हैं, ना उस तरह का गणित कर सकते हैं, और यह भी माना जाता है कि उस तरह की स्किल नहीं है। तो शिक्षा पर कहीं ना कहीं ध्यान देना जरूरी था। एक और बात, और ये बहुत बड़ी बात आज की तारीख में, ये बहुत गर्म मुद्दा है, ये बहुत बड़ा मुद्दा है, और वो मुद्दा नीट का है। नीट की परीक्षा जिस तरह से लीक हुई, नीट वो परीक्षा है जो स्कूल के शिक्षा के बाद होती है, 12वीं के तुरंत बाद की परीक्षा है, और आशा थी कि इस पर बजट में कुछ ना कुछ अंकित किया जाएगा। लेकिन नीट पर एक शब्द नहीं बोला वित्त मंत्री ने। स्कूल एजुकेशन का ये हाल है कि लगातार बजट के बनिस्बत स्कूल एजुकेशन के बजट को घटाया जा रहा है, और पिछले बार के बजट में 1,16,417 करोड़ रुपए खर्च करने की बात थी, लेकिन जो अनुमानित, जो रिवाइज्ड हुए हैं फिगर्स, उसमें वो 1,08,868 रुपए खर्चा हुआ है। करीब 8,000 करोड़ रुपए एजुकेशन पर, शिक्षा जैसी चीज पर कटौती की गई है। चौथा पॉइंट हेल्थ केयर, स्वास्थ्य का है, और ये सर्वविदित है, सबको पता है कि पब्लिक हेल्थ केयर का बुरा हाल है, सरकारी अस्पतालों का बुरा हाल है। डॉक्टर की, नर्सेस की, टेक्नीशियंस की कमी तो है ही, जांच की मशीनों की, डायग्नोस्टिक्स की भारी कमी है, और यह माना जा रहा था कि हेल्थ पर, स्वास्थ्य पर खर्चा ज्यादा किया जाएगा, लेकिन स्वास्थ्य पर भी जीडीपी के बनिस्बत खर्चा घटाया जा रहा है, और अब सिर्फ वो 1.9% रह गया है। और सुनने की बात यह भी है कि पिछली बार का जो बजटेड अमाउंट था वो 88,956 करोड़ था, खर्च 80,000 करोड़ से कम किया गया, 8,000 करोड़ की से ज्यादा की इसमें भी कटौती की गई। पांचवा जरूरी पॉइंट है कि आय जो थमसी गई है, जो वेज बिल थमसे गए, जो लोगों की इनकम और आय बढ़ नहीं रही है, लगभग 6 साल से लोगों की इनकम एक जैसी प्रतीत हो रही है। वर्ष 2017 से 18, वित्तीय वर्ष 18 से 23 के बीच में जो स्वरोजगार पाते हैं वो 12,800 रुपए कमाते हैं प्रति माह। जो दिहाड़ी मजदूर हैं वो करीब करीब 7,400 कमाते हैं, और जो मजदूर हैं वो 19,750 कमाते हैं। हमारी हमेशा से डिमांड रही है, हमारे मैनिफेस्टो में रहा है कि 400 प्रतिदिन की न्यूनतम आय हर श्रेणी की होनी चाहिए। इस श्रेणी की जो आय है, मजदूरों की जो आय है, वो 400 रुपए प्रतिदिन पर फिक्स किया जाए, ये हमने अपने घोषणा पत्र में डाला था। लेकिन असलियत यह है कि 0 से 20% टैक्स ब्रैकेट के अलावा किसी भी टैक्स देने वाले को कोई राहत नहीं है, और खास तौर से दिहाड़ी मजदूर, वो लोग जो शायद टैक्स ब्रैकेट में नहीं आते हैं, जो गरीब और गुर्बत से जूझ रहे हैं, पिछले 6 सालों में जिनकी इनकम नहीं बढ़ी है, उनको कोई भी राहत, कोई भी रियायत नहीं दी गई है। छठा बड़ा पॉइंट, और ये कृषि को लेकर है। हमारे देश की 65-70% लोग कृषि से संबंध रखते हैं। एक ही मांग लगातार किसान कर रहे हैं, किसानों की शहादत भी हो गई, किसान आज भी मांग कर रहे हैं कि एमएसपी की कानूनी गारंटी हमें मिलनी चाहिए। इस कानूनी गारंटी का उल्लेख उस घोषणा पत्र में भी है कांग्रेस के, जिससे कॉपी पेस्ट करने का तमाम काम वित्त मंत्री ने किया है। काश उन्होंने ये भी किया होता, लेकिन रिस्पॉन्स में उन्होंने कृषि का बजट घटाया है एज अ परसेंटेज ऑफ द बजट, और एक ये भी सत्य है कि एमएसपी की लीगल गारंटी पर, कानूनी गारंटी पर उन्होंने एक शब्द नहीं बोला है। মানুষ যেটা আশা করেছিল সবথেকে বেশি, সেটা হচ্ছে যে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বোধহয় কোনো পদক্ষেপ নেওয়া হবে, বিশেষ করে সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ওষুধপত্রের দাম দিয়ে অনেক মানুষ, আমি দেখলাম যে সমস্ত প্রতিক্রিয়া নেওয়া হচ্ছিল, সব থেকে বেশি মূল্য বৃদ্ধি এবং ওষুধের কথা মানুষ বলেছিলেন, যে ওষুধের দাম আর সহ্য করা যাচ্ছে না, আর মানুষ বিয়ার করতে পারছে না। তো সেইখানে একমাত্র ক্যান্সারের ওষুধ ছাড়া আর কোনো ক্ষেত্রেই কোনো
হ্যাঁ, ক্যান্সারের তিনটে মাত্র হ্যাঁ, আর ওষুধে কিছু একটা একটা ইকুইপমেন্টস, কিছু টেস্ট পরীক্ষার হ্যাঁ কিছু ইকুইপমেন্টস আছে। হ্যাঁ সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে কোনো দিশা পাওয়া গেল না, না, শিক্ষা খাতে স্বাস্থ্য যেমন খাতেও পাওয়া, নেই, শিক্ষা খাতেও নেই। খাতেও নেই, স্বাস্থ্যও নেই, শিক্ষাও নেই, শুধু এন্টারপ্রেনিউরশিপের ক্ষেত্রে ওই যেটা বলা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই এন্টারপ্রেনিউরশিপে যেটা দেওয়া হবে, যাদের দেওয়া হবে এই ট্রেনিতে, সেটা খুব একটা অ্যাবসার্ড একটা প্রপোজাল। হুম, কিছু ছাড় দেওয়া হবে, যারা লোক রাখবেন, প্রথম লোক রাখবেন 1 মাসের জন্য দেওয়া হবে, তাও দেওয়া হবে 3টে ইনস্টলমেন্টে। হ্যাঁ, যাই হোক, সেই সবই খাতায় লেখা থাকবে। খাতায় কি লেখা থাকলো, তত্ত্ব কি হলো? আমি সত্যি কথা বলতে, সাধারণ মানুষ এসব বোঝে না, সাধারণ মানুষ জানেই ঠিক। না যে খায় না মাথায় দেয়। সাধারণ মানুষ ভাবে এই কি করে সংসারটা জব, চলবে। মানুষের যে রোজগার পাওয়া, বেকারদের যে রোজগার পাওয়ার কোনো দিশা দেখা গেল না। এবং সেই একই কথা গত 10 বছর আগেও যা বলা হয়েছিল বাজেটে, হুম যে আমরা হুম চাকরি করবে লোককে চাই না, আমরা চাই যে লোকে চাকরি হুম ক্রিয়েট করবে, জব ক্রিয়েট করবে। হুম সেই কথাটা আবারও হুম রিপিট করা হচ্ছে, সেই প্রত্যেক বছরের সেই ভাঙা রেকর্ড এবারও বাজানো হলো, এবারও আমরা বিশেষ করে 1,000 ক্রিয়েট বিশেষ করবো। করে, হ্যাঁ বিশেষ করে এটা আরো এই ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, এই যে কর্পোরেট ট্যাক্স বলি বা যাই সুপার রিচদের যে ট্যাক্স বাড়াবো না, এটা বলা হচ্ছে কি, তার একটা যুক্তি হচ্ছে যে না হলে ওরা অন্য জায়গায় ব্যবসা নিয়ে চলে যাবে, ইনভেস্টমেন্ট নিয়ে চলে যাবে বলছে, মানে এইটা। তো এই ভয়টা ও এদের বক্তব্য। তো তার মাঝে তাহলে কি হচ্ছে, দুটো জিনিস আছে। তার মানে সুপার রিচ যারা, তারা এক্সপ্লয়েট করছে ঠিক, দেশটাকে, এটা তো ঠিক, মেনে নেওয়া হচ্ছে। মেনে দে নেওয়া। আর ব্ল্যাকমেইলিং আস, হুম, দে আর ব্ল্যাকমেইলিং দ্য কান্ট্রি, দে ব্ল্যাকমেইলিং দ্য গভর্নমেন্ট। এটা হুম, এটা কি স্বীকার করে নেওয়া হচ্ছে? ঠিক। নাম্বার ও যদি না হয়, তাহলে তো একটা কোনো একটা একটা মাঝে একটা গড় কোনো জায়গায় আসতে হবে, যে আমার টাকাটা তুলতে হবে। না হলে সত্যি তো দেশের 1% মানুষের হাতে 40% সম্পদ আছে, এটা তো ফ্যাক্ট, হুম, এটাকে অস্বীকার করা যাচ্ছে না। হুম। তো আমি কি করে বৈষম্যটা কাটাবো? আমি এই যে অসম একটা সাংঘাতিক ব্যাপার চলছে, আমি সেটাকে কি করে কাটাবো? এটাও কোনো আমি বুঝতে পারলাম না যে কি করে এরা কোনো কাটাবে। দিশা দেখা গেল আমার তো না, এই জন্য এটা খুব মানে প্রথমত খুবই একটু আপনাকে হতাশাজনক। জানতে চাইবো যে সব থেকে বড় আরেকটা যে ইয়ে চলছে, সেটা হচ্ছে কৃষকদের যে ন্যূনতম দাম পাওয়ার হুম যে হুম ইয়েটা, হুম তো সেইটা দিয়ে কোনো দিশা পাওয়া গেল? কৃষি ক্ষেত্রে সব থেকে বেশি মানুষ যেখানে এনগেজ আমাদের দেশে। এই তো কিষাণ সম্মান নিধিতেও তো টাকা বাড়েনি, ওদের টাকাও বাড়াতে পারেনি, কোনো কিছুই দেখতে পাবে। এবং ওনা বারবার বলে দিয়েছে, আমাদের এমএসপি যদি আইন না হয় হ্যাঁ, তাহলে কিছুই মানবেন না, এটা বলেছেন ওরা। আমাদের মূলত সত্যি কথা বললে কৃষি প্রধান দেশ। সেই হুম, কৃষি প্রধান দেশে যদি বলা হয় প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, তারও কোনো দিশা দেখতে পাচ্ছি না। কারণ রিসার্চ খাতে, R&D তে তোমার কোথায়, রিসার্চে কোথায়, গবেষণাতে কোথায় টাকা? হ্যাঁ, এই গবেষণাতেই তো টাকা, শুধু ট্যুরিজমে। সবচেয়ে tourism, দুর্ভাগ্য হচ্ছে ট্যুরিজমের কথা যেটা শুনলাম, শুধুমাত্র ধর্মক্ষেত্রে ট্যুরিজম। হ্যাঁ, ট্যুরিজম, ধর্মক্ষেত্রে সেটাই ট্যুরিজমে তো, কতজন বিদেশি, কোন বিদেশি আসবে? হিন্দু ট্যুরিজম কোথায়? কেদারনাথ আর বদ্রীনাথে শুধু এই দেখবার জন্য যাবে, এটা দেখার জন্য। নাকি সে আর সুইজারল্যান্ডে যাবে? হ্যাঁ, আমাদের দেশে কি কম সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ? হ্যাঁ, কাশ্মীর, অসাধারণ সমস্ত সম্পদ। কাশ্মীরের কোনো এখানে ঢোকানো হয়নি, এবং আরো অন্য সমস্ত সুন্দর জায়গা যেগুলো কাশ্মীর, মানুষ আমাদের আসে। দেশে হ্যাঁ, এমন প্রাকৃতিক সম্পদ আছে, হ্যাঁ, সারা বিশ্বকে টেক্কা দিতে পারে। দেখা দিতে কোথায়? আমি তো কিচ্ছু দেখতে পেলাম না, প্রথমত শুধুই ওই একটা জিনিস, আরেকটা ছোট্ট, সময় অল্প বলে আরেকটা ছোট্ট প্রশ্নে হুম আসবো। এর আগে আমরা দেখেছি ভারত যখন কোনো নতুন প্রযুক্তি বিজ্ঞানে আবিষ্কার হয়েছে, সে হুম মহাকাশ প্রযুক্তি হোক, পরমাণু প্রযুক্তি হোক, বায়োটেকনোলজি হুম হোক, সর্বক্ষেত্রেই হুম ভারত সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাডপ্ট করেছে, এবং অনেক জায়গায় অগ্রণী ভূমিকা, এই আজকে আইটি হুম ইন্ডাস্ট্রি বলুন, সমস্ত জায়গায় হুম ভারত পৃথিবীতে হুম সবার আগে প্রায় পৌঁছে গেছে। এই হুম হুম একটা হুম ক্ষেত্রে দেখা গেল যে এই এআই আসছে, যারা বিশ্বের একটা শিল্প বিপ্লবের একটা হুম খুব নতুন দিশা আসছে, ভারত সেটাকে ধরতেই পারলো হুম না, ধরতেই পারছে না। এবং হুম সেই এই বাজেটে আমি আশা করেছিলাম, আমি বাজেট যখন দেখছিলাম, যে হুম এই খাতে বোধহয় ভারত অন্তত এবার একটু নড়ে চড়ে বসবে। তো আপনার কি হুম মনে হয় যে এটা কি ব্যাপারটাকে বুঝতে পারছে না, না এটা ইচ্ছাকৃতভাবে কোনোভাবে এটা মাথায় আসছে না তাদের, যে এই দিশাটা ভারতের এতদিনের দেখো, ট্র্যাডিশন। হ্যাঁ, তুমি যেটা বলছো, দেখো এটা খুব পরিষ্কার কতগুলো জিনিস। আমি যদি খুব পলিটিক্যালি, আমি একমাত্র আবার বলছি, পলিটিক্যাল মানে কি, মানে দলীয় রাজনীতি, আমি পলিটিক্যাল ফিলসফির কথা বলছি না, দলীয় রাজনীতির প্রতি যদি আমি সমস্ত সময় মানে সেই দিকে আমার চোখ থাকে, তাহলে সমস্যা হচ্ছে এটাই, যে সমস্ত মানুষ, আমি বিজ্ঞানী যদি বলি, গবেষক যাদের বলি, সত্যি কথা বলতে, তাদের তো শুধু
ধর্মের দিকে চোখ রাখলে চলে না, তাদের অনেক উন্মুক্ত হতে হয়। হুম। তাদের কতজন আসছেন, তারা কেন কাজ করতে আসবেন, আর কাজ করতে আসবেন কেন? আইআইটি তে কি নিয়ে টাকা দেওয়া হচ্ছে বলতো? গবেষণা খাতে কিসের? বাবা, আইআইটি তে কি IIT নিয়ে হচ্ছে? কে আসবে সেখানে? কেউ আসতে চাইবে না। কেউ এখানে মাথাতে, তাহলে একে মাথাটা কে, মানে কে লাগাবেন, কারা লাগাবেন? এই আজকে যেটা আমরা ব্রেন, রোল করছিলাম, আমাদের মেধাবী ছেলে মেয়েরা সারা পৃথিবীতে রোল করছিল, ইয়েস, এআই তে ইয়েস, সেটা আমরা ইয়েস। পারবো না। আমরা ধরেই নিতে পারছি আগামী কয়েক বছরের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে দেখো সেটা। এআই মানে কি? এআই কে, যদি এআই আসে, এআই তো আসবে, হুম। এটা তো আসবে না তা নয়, এআই তো অলরেডি এসে গেছে, না, কিন্তু বিভিন্ন আমরা সেই জায়গায় এসে লিডারটা গেছে। হব না, আমরা ভারত সে লিডার হব না। লিডার শুধু নয়, এআই কে যদি লিড করতে হতো তাহলে এমন ছেলে তৈরি করতে হতো যারা এআইটাকে, এআই কে ডমিনেট করতে পারবে। এই তো, এআই এর স্কিলটাকে তারাই ডমিনেট করতে পারবে। এটা আমাদের দেশে যথেষ্ট ভালো ভালো ছেলে ছিল, গবেষক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, এখনো পর্যন্ত তৈরি করা যেত। সমস্ত গত 10 বছর তো ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে এত দুর্ভাগ্য আমি তো দেখিনি এর আগে। কি নিয়ে গবেষণা হবে? দেখতে পাচ্ছ তো কি নিয়ে গবেষণা হবে? শুধুমাত্র মানে মুনি ঋষিটা করে গেছেন সেই সমস্ত নিয়ে, কি সেটাও জানে না এরা, দে ডু নট নো এনিথিং। কাজে এই এই সমস্ত কথাটাই খুব মানে অর্থহীন। প্রথম তো আমরা শেষ আমি জানি না। একটা প্রসঙ্গে আসবো, শেষ একটা প্রসঙ্গে আসবো, এটাও খুব রাজনৈতিক। সেটা হচ্ছে যে বিহারের কোশি নদীর বন্যা নিয়ন্ত্রণে হুম, প্রচুর টাকা দেওয়া হয়েছে, অথচ আমাদের বাংলায় যে সব থেকে বড়, তো আমাদের উত্তরবঙ্গে তিস্তা আমরা জানি প্রতি বছর এই কয়েক বছর ধরে কি অবস্থা দাঁড়িয়েছে। এবং হুম, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান দক্ষিণবঙ্গের, এরা দীর্ঘদিন ধরে হুম, একটা আন্দোলন হুম, দক্ষিণবঙ্গের। তো এটা নিয়ে বারবার হুম, কথাও হয়েছে, সংসদেও তোলা হুম, হয়েছে, কিন্তু হুম। কোনোটাতেই কোনো রকম কোনো কিছু তাদের খুব যে বড় কিছু নজরে না, পড়েছে বলে বাজেটে কোথাও উল্লেখ পাওয়া গেল না, হয়তো বাজেটের ডিটেলে না, ওই কিরেন হয়তো কিছু। কিরেন রিজিজু, হুম। কিরেন রিজিজু আবার নিজে সাফাই দিচ্ছেন যে বিহারের বন্যাটা কি শুধু বিহারের বন্যা, ওটা ভারতবর্ষের বন্যা। ভারতবর্ষের উনি বন্যা। বোধহয় এটাই দেখতে পাচ্ছেন। আর বারবার বললাম, এই অজুহাত গুলো মানুষকে শোনাতে হচ্ছে বাধ্য হয়ে, তাদেরও বাধ্য হয়ে। তারা নিজেরাও জানেন যে তারা কি বলছেন, তারা নিজেরাও জানেন কতগুলো কথা তাদের মানে কিভাবে বলতে হচ্ছে। আমার মনে হয় বাড়ি গিয়ে খুবই লজ্জিত বোধ করবেন নিজেরাই, এই নিজেদের কথাগুলো। বাংলায় বিজেপির তো প্রচার করার কোনো জায়গা থাকবে না, যে তারা কোনো কিছু করতে পারবে না। বাংলায় এতগুলো। বিজেপি, হুম। বাংলায় বিজেপি ঘাটাল প্ল্যান নিয়ে দেবকে অনেকবার কাঠগড়ায় তুলেছে, উনি বলেন না। হুম। তো এবার কি বলবেন? মোদী স্বয়ং তো বললেন না, নির্মলা তো বললেন না, নিজেরাই তো বললো না। উত্তরবঙ্গ নিয়ে কি বলবে? গঙ্গা নিয়ে, গঙ্গার ভাঙন নিয়ে কি বলবে? ওদের ঠিক। কোনো কথাই বলার থাকবে না, শুধু নেতিবাচক দিয়ে তো ইতিমধ্যে ওরা ফেল করেছে। আমি একটা কথা বলেছিলাম তোমাকে আগের দিন, হুম। একটাই এজেন্ডা, এটা শুভেন্দু ভালোই বুঝেছে, এটা বোঝেনি তা না। হুম। ওই একটাই এজেন্ডা, হিন্দুত্ববাদ। ওই এজেন্ডাতেই যতটা করা যায় আগামী দিনে, আর এর বাইরে আর কোনো এজেন্ডা আমি সেটাও লোকে দেখতে আর পাচ্ছি নিচ্ছে না, সেটাও না। সেই লোকে, সেটাই আর লোকে নিচ্ছে না। আমার মনে হয় আমরা একটা ছোট্ট আলোচনা, কিন্তু অত্যন্ত হুম, মূল্যবান কিছু তথ্য এবং কিছু বিশ্লেষণ দিলেন গৌতম দা। আপনারা আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।